পচার পছন্দের খাবার যখন রান্না করি ও তখন এক প্লেট না ভাত 2-3 প্লেটও খাইতে পারে। অনায়াসেই অনেক মজা করে খায়, এত মজা করে খায়। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে পচার আরেকটা মকবাং নিয়ে আসলাম। পচা খেতে প্রচুর পছন্দ করে, ওর পছন্দের খাবার রান্না করলাম, ওকে দিলাম। আর খাবারের সময় বারবারই আমার মনে হয় ও একটা পাখি, মানে একটা পাখিকে যেমন হা করলে শুধু খাবার খাওয়ানো যায়, পচা হচ্ছে সেই স্টাইলের। অনেক দিন কোনো মকবাং হয়নি, আজকে একটা মকবাং নিয়ে আসলাম। আর আমি রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম পচার জন্য একটু খাবার কিনতে যাচ্ছিলাম যে ওকে দেবো। দেখে না, আমার মনে হচ্ছিলো যেন মাথার চুল টাইনা টাইনা আমি নিজেই আমার মাথার চুল টাইনা ছেড়তেছি। আর রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই যে মাংসের দোকানে চলে আসছি, মাংস দেখতেছিলাম যে কোনটা নেব। নিয়ে যখন আসতেছিলাম রাস্তাতে ওই যে দেখেন কোরিয়ান যে বিস্কুটগুলো আছে, অনেক অনেক পুরাতন বিস্কুট, কালচারাল, মানে অনেক অনেক ট্রেডিশনাল যে বিস্কুটগুলো আছে এরকম করে বিক্রি করে। এগুলো হচ্ছে এন্নাল গোয়াজা, অনেক অনেক আগের বিস্কুট, কোরিয়ার ঐতিহ্যবাহী বিস্কুট। এমনি দেয় খাইতে, আমরা ভালো, যারা ভালো আছে এমনি দেয়, আর অনেকে আছে দেয় না। মজা লাগে আমার কাছে অনেক। আপনাদের দুলাভাই খুব বেশি একটা খায় না, সেজন্য আমি কিনি না, একা খাইতে হয় তো। দারুচিনি, লবঙ্গ, এলাচে তৈরি করা একটা ভালো একটা স্মেল আসে, গন্ধ আসে, ফ্লেভার আসে, যাই বলেন না কেন, অত্যন্ত মজার। অনেক দোকানেও কিনতে পাবেন অত্যন্ত মজার সাথে এই বিস্কুটগুলো। মানে লোভ সামলানো আসলে কষ্ট হয় আমার জন্য, আমি একটু বেশি খাই তো খাবার দেখলে যেন কেমন কেমন লাগে আমার। আর বাড়িতে এসে যখন রান্না করা স্টার্ট করলাম তখন মনে হলো যেন আমি অনেক দিন থেকে বলতেছি যে আপনাদের সঙ্গে আলোচনা করবো আসলে পচা যে স্কুলের টিফিন খরচ বা হাত খরচ কত দিয়ে সেটা তো আপনারা শুনেছেন, কিন্তু পচা অন্য একটা জায়গাতে টাকা বেশ ভালো কিন্তু ব্যয় করে, একটা না দুইটা জায়গাতে পচার। সম্প্রতি গতকালকে পচা তার বন্ধুদের সাথে মিট করছে। আমি বলেছিলাম তুমি কিছু ভিডিও করে এনে দেবে, যে তুমি সারাদিন তাদের সঙ্গে কি করো, যতটুকু সময় থাকো না কেন, 5-6 ঘন্টা তো অবশ্যই থাকে। মাঝে মধ্যে দেখা যায় যে একটা দিন পুরোটাই ব্যয় করে বন্ধুদের সাথে। মানে সারাটা দিন তুমি কিভাবে কাটাও সে আমাকে একটা ভিডিও এনে দেবা, কিছুক্ষণ পর পর ভিডিও করবা। তো ছোটো মানুষ তো অতটা করতে পারে না, কিছুক্ষণ পর পর এমন কিছু ভিডিও করে, 2-3টা করে, ওই যতটুকু সময়ের ভিতরে থাকে 5-6 ঘন্টা। তো আমাকে ভিডিও করে এনে দিছে যে মা আমি ভিডিও করেছি। তো আমি একটু চেক করে দেখলাম যে হ্যাঁ বেশ ভালোই করছে, যেটুকু করছে বন্ধুদের সঙ্গে, সেটা নিয়ে আমি একটা ভিডিও দেবো যে ও আসলে কোথায় কত টাকা ব্যয় করে ওর বন্ধুদের সঙ্গে যখনও ঘুরতে যায়। আর আজকে আমার শরীরটা কিন্তু অত্যন্ত খারাপ, সকালবেলা ডাক্তার কাছে এই যে দেখে আসলাম, ডান পাশটা প্রচুর পরিমাণে ফুলে যাচ্ছে একদম ধীরে ধীরে। মানে যেটা ডেন্টিস্টেরদের কাছে গেলে পরে 1-2 ঘন্টার মধ্যে, 2 ঘন্টার মধ্যে তো ব্যথাটা কমে যায়, কিন্তু আমার আসলে ব্যথাটা আরও বাড়তেছে এবং ফুলতেছে। অলরেডি আমি প্রচুর ওষুধ খেয়ে ফেলছি, যেখানে আমাকে 2টা করে 1টা করে খেতে বলছে সেখানে আমি প্রচুর ওষুধ খেয়ে ফেলছি, কিন্তু ব্যথা কমতেছে না। এখন তো 5টা বাজে, 12টার সময় আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, কিন্তু এখন ঠিক 5টা 3 মিনিট বাজে, কিন্তু আমার ব্যথাটা প্রচুর বাড়তেছে, মানে সহ্য করার ক্ষমতার একটু বাইরে চলে যাচ্ছে। তারপরে চিন্তা করলাম ভিডিও দেই, কারণ আমার কিন্তু ভিডিও থেকে খুব বেশি একটা ইনকাম হয় না, পয়সা ইনকাম হয়, যেটা পয়সা বলা হয়, টাকা বলা হয় না। ইউটিউবিং করাটা আমার সম্পূর্ণভাবে একটা খুব ভালো একটা সময় কাটে আমার, কিন্তু এই যে যে কোরিয়ার যে ট্যাক্স আর যে লেটারগুলো আসছে আমার নামে, সেখান থেকে আমি দেখে বুঝতে পারলাম যে যারা আসলে কোরিয়াতে আছেন, বাংলাদেশি বা অন্যান্য দেশের,
যারা মনিটাইজেশন করবেন ইউটিউবের বা ফেসবুকের তারা অবশ্যই কোরিয়ার যে টিন পেপার দিতে পারেন, কিন্তু দিলেও আবার হয়তো বা এইরকম সমস্যা আসবে। কোরিয়ার সরকার এমন একজন সরকার যে তার ট্যাক্স তিনি নিতেই থাকেন, কিন্তু অনেকের আবার আসবে না যদি সে কোরিয়ার নাগরিক হয়। যেমন আমার মতো কোরিয়ার নাগরিক, একেবারে সিটিজেনশিপ পুরোপুরি। তো এরকম একটা সিটিজেনশিপ হলে পরে হয় কি, কোরিয়া সরকার থেকে আছে যে কোরিয়া সরকারকে প্রতি মাসে কিছু ওন দিতে হবে, বেশ কিছু ভালো একটা অ্যামাউন্ট দিতে হয়, যাতে 65 বছরের উপরে কিছু ভাতা আমি পেতে পারি। এরকম যে যেহেতু আমি ইনকাম করতেছি সেরকম সোর্স থেকে এটা আসছে। এটা আমি অনেক আগেই দিতাম, কিন্তু বেশ বছরখানেক অফ ছিল, বছরখানেক আমি টাকা দিতাম না, কারণ আমার কোনো ইনকাম সোর্স ছিল না। কিন্তু যখন ইউটিউবিং থেকে পয়সা আসা আরম্ভ করছে, তখনই কোরিয়া সরকারের কিন্তু আসার সাথে সাথে কিন্তু এটা ট্যাক্সটা কিন্তু কেটে রাখতেছে। কিন্তু তারপরও একটা লেটার পাঠাইছে যে আমাকে প্রতি মাসে এখন থেকে এই এই একটা অ্যামাউন্ট দিতে হবে, যে এই অ্যামাউন্টটা তাকে পে করতে হবে। তো আমি সেটা নিয়ে ওদের সঙ্গে আলোচনা করছি, ব্যাংকে গেছি। তো ওরা আমাকে অনেক সুন্দর করে বুঝাই দিয়েছে ওদের দেশের নিয়ম টিয়ম, যে হ্যাঁ এরকম দিতে হয়, না দিলে হয় না। মানে কোরিয়ার লোকজন, আপনার কোরিয়ার ড্রামাগুলো দেখলে খুব বুঝতে পারবেন যে এরা কথা মানে মিষ্টি কথা বা কঠিন কথাগুলো মিষ্টি কথায় চিরা ভিজায় ফেলায়, বুঝছেন। কিন্তু খুব ইয়ে করে যে হ্যাঁ এটা দিতেই হবে, না দেওয়ার কোনো উপায় নাই। এবং আমি অনেক জায়গায় খোঁজ খবর নিয়ে দেখলাম যে হ্যাঁ এটা দিতেই হবে, 10 বছর অন্তত একটা না দিতেই হবে। তারপরে যদি আমি স্টপ করতে চাই সেটা হবে 10 বছর পরের কাহিনী। কিন্তু এই যে একটা ইন্স্যুরেন্স, এটি ইন্স্যুরেন্সই বলতে পারেন, এই ইন্স্যুরেন্সটা বন্ধ করার কোনো উপায় নাই, একেবারে উপায় নেই। যদি 3টা উপায় আছে, যেগুলো হচ্ছে গিয়ে আমি আর একদিন ডিটেলসে আলোচনা করবো যে উপায়গুলো কি কি। গতকালকে যখন এই মাংস দিয়ে ভাত খাচ্ছিলাম, তখনও আমি আমি পচাকে জিজ্ঞাসা করেছিলাম, পচা আমি যখন থাকবো না তুমি তখন এই মাংসটা কীভাবে রান্না করবা, তোমাকে তো রান্না করা শেখা উচিত। তো আমাকে বলতেছিল যে হ্যাঁ ও শিখবে, ইউটিউব দেখে দেখে শিখবে। তাই আমি বলতেছিলাম তুমি কার ইউটিউবের ভিডিও দেখে শিখবা, আমারটা? বলতেছে হয়তো বা আমারটা। তো আমি বলতেছিলাম তাহলে আমি তোমার জন্য একটা ভিডিও করে রেখে যাব। মানে আমার গতকালকে বলতেছিলাম, আমার দেখেন আমি আজকে এমনভাবে অসুস্থ হয়ে পড়ছি, আমার খুব ইচ্ছা যে পচার জন্য আমি একটা ভিডিও করব, যে ভিডিও দেখে পচা নিজেই মাংস রান্না করতে পারবে, ঠিক আমার মতো করে। আমি যেভাবে করি ও যেভাবে অনেক মজা করে খায়। আমার থেকে অনেক ভালো ভালো অনেকেই রান্না করেন বাংলাদেশে যে হোটেলগুলোতে, কিন্তু আমি যেভাবে রান্না করি পচা সেভাবে তো অনেক বেশি ভালো খায়। ঠিক ওর জন্যই আমি একটা রান্নার করব খাবারের, যেটা ও দেখে রান্না করতে পারবে। ধন্যবাদ সবাইকে।